126টা দেশ আমাদের স্বীকৃতি দেয়। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চালানোর সাথে সাথে আমাদের যারা সীমিত আয়ের মানুষ তাদের সুযোগ সুবিধা দেওয়া, সকলের বেতন দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তিনি ট্রেডিং 72 সালে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশকে বাইরের জগতের সাথে যুক্ত করার পদক্ষেপ নেন। তিনি কসকো নামে ন্যায্য মূল্যের দোকান খুলে দেন, নিম্ন আয়ের মানুষ মধ্যবিত্ত তারা যেন স্বল্প পয়সায় কিনতে পারে সেই ব্যবস্থাটা তিনি করে দিয়েছিলেন। সাধারণ মানুষের জন্য রেশনের মাধ্যমে খাদ্য বিতরণ সেই ব্যবস্থাও তিনি নিয়েছিলেন। তিনি যখন ক্ষমতা নেন সে 72 সালে, তখন আমাদের মাথাপিছু আয় কত ছিল? মাত্র $94 মার্কিন। এই 3 বছর 7 মাসের মধ্যেই তিনি $277 মার্কিন উন্নীত করেছিলেন, যেটা খুব ভাবলে অবাক লাগে যে সীমিত সম্পদ দিয়ে এরকম একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে এভাবে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, এটা আমার মনে হয় আর কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি। তিনি এটা করে দিয়ে গেছিলেন। আমাদের প্রবৃদ্ধি সেই একবারই 9% অর্জন হয়েছিল এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবার জন্য তিনি যেমন একদিকে গবেষণার উপর জোর দেন, অপরদিকে উৎপাদন বৃদ্ধি, সবুজ বিপ্লবের ডাক দেন। দুর্ভাগ্যের বিষয় হলো 75-এর পর যারা ক্ষমতা এসেছে, আপনারা যদি একটু হিসাব নিয়ে দেখেন যে মাথাপিছু আয় কিন্তু কমে গিয়েছিল, বাড়েনি, বরং হ্রাস পেয়েছিল। সেই সাথে সাথে বাংলাদেশটা একটা স্থবির হয়ে গিয়েছিল। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য মানুষ করতো, কিন্তু ঠিক সেরকম সুযোগ কতটুকু ছিল? বেসরকারি খাতকে যে সুযোগটা দেওয়ার কথা সেটা কিন্তু তখনও পায়নি। কারণ যে সমস্ত শিল্প কলকারখানা জাতীয়করণ করেছেন, যার মালিকরা বাংলাদেশের থেকে গিয়েছিল তাদের, এবং এই সমস্ত শিল্প কলকারখানা বেসরকারি খাতেও হস্তান্তর করা যায় সেই নীতিমালাটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান, যেটা পরবর্তী কিছুটা কার্যকর হয় কিন্তু সম্পূর্ণভাবে হয় না। 96 সালে যখন আমি সরকার গঠন করি, আমরা সরকার গঠন করার আগে থেকে আমাদের কতগুলি পদক্ষেপ ছিল যে আমাদের অর্থনৈতিক নীতিমালা কি হবে, আমরা কিভাবে যদি ক্ষমতা যাই রাষ্ট্র পরিচালনা কি করব, আমরা সেটা প্রস্তুতি ছিলাম। এবং আমরা সরকারে আসার সাথে সাথেই অবকাঠামোগত উন্নয়ন করা, বিদ্যুৎ খাত থেকে শুরু করে সমস্ত খাতগুলিকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া, বেসরকারি খাতে আরও শিল্প বাণিজ্য যত গড়ে উঠতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া এবং উৎসাহিত করা মানুষকে, সেই ব্যবস্থাটা আমরা নিই। ডিজিটাল বাংলাদেশ আজকে আমরা করেছি, তখন কেউ কম্পিউটার ব্যবহারই করতো না, টেলিফোন ছিল সব অ্যানালগ, কোনো ডিজিটাল টেলিফোনই ছিল না, ল্যান্ড ফোন ছিল তাও আবার অ্যানালগ। আমরা সেই সময় ডিজিটাল টেলিফোন সিস্টেম করে দিই এবং বেসরকারি খাতে এই মোবাইল ফোন যাতে উন্মুক্ত হয় তার ব্যবস্থা করে দিই। প্রথম ছোট এই 3টা কোম্পানিকে আমরা দিয়ে দিই। আজকে যে টেলিভিশন, এতগুলি টেলিভিশন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব কিছু আমরা কিন্তু টেলিভিশন, রেডিও, বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে শিল্প কলকারখানা প্রত্যেকটা সেক্টরে বেসরকারি খাত যাতে সুযোগ পায় সেটাকে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। ওই সময়টা করতে গেলে একটা অসুবিধা ছিল, অনেকে বাধা দিত, এমনকি আমাদের অনেক জ্ঞানী গুণী অর্থনীতিবিদরাও বাধা দিয়েছে। কিন্তু আমার কথা ছিল যে আমরা যদি বাণিজ্যবশত লক্ষ্মী, আমরা যদি ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত না করি আর নিজের দেশে যদি আমরা শিল্প কারখানা গড়ে না তুলি তাহলে আমাদের দেশটা এগোবে কীভাবে। পাশাপাশি আমার আরেকটা যুক্তি ছিল যে দেশের ভিতরে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। হ্যাঁ, আমরা রপ্তানি করি, আমরা রপ্তানি ট্রফি দিচ্ছি, এটাও ঠিক, কিন্তু সাথে এটাও মাথায় রাখতে হবে যে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বাড়লো, আমাদের যে উৎপাদিত পণ্য সেটা আমি বাজারজাত শুধু দেশে কেন, বিদেশে কেন, আমার দেশেও যাতে করা যায় সেই ব্যবস্থাটাও আমাদের নিতে হবে। আজকে কিন্তু সেই পরিবর্তনটা এসেছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আপনাদের অনেকেরই পণ্য এখন সে গ্রাম পর্যায় পর্যন্ত চলে যায়, গ্রামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। অর্থাৎ গ্রামের মানুষ, আমার প্রত্যেকটা প্রকল্প এবং নীতিমালা এটাই লক্ষ্য ছিল যে আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখে আজকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং অর্থনীতি দিক থেকে আমরা সেই সময় যথেষ্ট স্বাবলম্বিতা অর্জন করি। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করি। বিদ্যুৎ উৎপাদন আমি পেয়েছিলাম 1600 মেগাওয়াট 96 সালে, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, রিজার্ভ মাত্র $250 মিলিয়ন মতো ছিল, বলতে গেলে কিছুই না।
সেই অবস্থায় যখন আমরা যাত্রা শুরু করি, ব্যাংক, বিমা সব কিছু আমি বেসরকারি খাতে করে দিই। যখন আমরা এটা বেসরকারি খাতে করছি, অনেক সংস্থা, অনেক আন্তর্জাতিক সংস্থা, আর বিশেষ করে যে পদ্মা সেতু টাকা যে বন্ধ করেছিল তাদেরই বড়ই ছিল, সে বলতো এগুলি বেসরকারি খাতে দিয়ে কী হবে, আর এত ব্যাংক দিয়ে কি হবে, আপনাদের অর্থনীতি তো এতটুকু অর্থনীতি, এতগুলি দিয়ে কি হবে। আমার কথা ছিল আমাদের অর্থনীতি কি সবসময় এতটুকুই থাকবে, এটা কি কখনো বাড়বে না? এটা বাড়ার জন্যই তো আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সেটাই চাই যে সেটা বৃদ্ধি পায়। আমরা 96 সালে যেমন প্রায় 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম 1600 থেকে, এবং আরও অনেকগুলি নতুন বিদ্যুৎ কেন্দ্র আমরা মানে সেটা বাস্তবায়ন শুরু করেছিলাম। ঠিক সেইভাবে প্রত্যেকটা খাত যখন উন্মুক্ত করলাম, দুর্ভাগ্য যে 5 বছর ক্ষমতায় ছিলাম, যেটুকু কাজ করে গিয়েছিলাম, যেমন সাক্ষরতার হার 45% থেকে 65.5% বাড়ালাম, দারিদ্র্যের হার কমালাম, খাদ্য ঘাটতি 40 লক্ষ মেট্রিক টন পূর্ণ করে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য 2001 সালে রেখে গিয়েছিলাম। সেইভাবে যখন রেখে গেলাম, পরে 9 বছর পরে সরকার এসে দেখি সেগুলি কিছুই অবশিষ্ট নাই। কারণ 2001 থেকে 2008 পর্যন্ত এদেশের মানুষের উপরে সেই জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন, চাঁদাবাজি এই সব করে করেই এমন একটা অবস্থা ছিল, যার ফলে আবার ইমার্জেন্সি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অবস্থা আমাদের অতিক্রম করতে হয়েছে। যাক, জেল, জুলুম, অত্যাচার সবই সহ্য করেছি, এমনকি বিদেশে গেছিলাম, দেশেও আসতে দেবে না, সে বাধাও পেয়েছিলাম। মার্ডার কেসও দিয়েছিল আমার বিরুদ্ধে। যেই আমি শুনেছি মার্ডার কেস দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দেশে আসবো। যখন আমি আসতে গেছি তখন আমাকে বাধা দেওয়া হলো। সমস্ত এয়ারলাইন্সকে বলা হলো যে আমাকে যদি প্লেনের সিট দেয়, সেই প্লেন ঢাকা এয়ারপোর্টে নামতে পারবে না। আমি বসে থাকিনি, আমি লড়াই করছি বিদেশে বসেই, এবং জোর করে একরকম ফিরে এসেছি, যেমন 81 সালে ফিরে এসেছিলাম। তো আমার কথা এটাই যে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য।